প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিগত ক্লাসে ইলেকট্রিক্যাল সার্কিট সম্পর্কে ডিটেলস জেনেছি এবং ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের টপিক হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রিক্যাল এলিমেন্টস। যদিও আমরা ইলেকট্রিক্যাল এলিমেন্টস নিয়ে আলোচনা করেছি, তবুও এদের মাঝেও অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিক হচ্ছে সার্কিট এলিমেন্টস। তো আমরা দেখেছি বিগত ক্লাসে যে একটা সার্কিটে মেইনলি তিনটা এলিমেন্ট অবশ্যই থাকবে। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সোর্স, একটা লোড এবং তাদের মধ্যে কানেকশনের জন্য থাকবে কানেক্টিং ওয়্যার্স। তো এই সোর্স এবং লোডের মাঝখানে লোডের উপর ডিপেন্ড করে ইলেকট্রিক্যাল সার্কিট এলিমেন্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা এখানে যদি এদের ক্লাসিফিকেশনটা দেখি, সার্কিট এলিমেন্টস দুই প্রকার। কী কী? একটা হলো অ্যাক্টিভ সার্কিট এলিমেন্ট আর একটা হচ্ছে প্যাসিভ সার্কিট এলিমেন্ট। অ্যাক্টিভ সার্কিট এলিমেন্টস কোনগুলা? যেগুলা এনার্জি প্রডিউস করতে পারে বা জেনারেট করতে পারে, সেগুলোকে আমরা বলবো অ্যাক্টিভ সার্কিট এলিমেন্ট। তো আমরা তাহলে এখানে লিখতে পারি অ্যাক্টিভ সার্কিট এলিমেন্ট কোনগুলা? যেগুলা এনার্জি জেনারেট করে। আর তাহলে প্যাসিভ সার্কিট কী হবে? যেহেতু অ্যাক্টিভ সার্কিট এলিমেন্ট এনার্জি জেনারেট করছে, তাহলে প্যাসিভ সার্কিট এলিমেন্ট সেই এনার্জিকে কনজিউম করবে বা অ্যাবজর্ব করবে। তাহলে আমরা এখানে প্যাসিভ সার্কিট এলিমেন্টের ক্ষেত্রে লিখে দিতে পারি এগুলো এনার্জিকে কনজিউম করবে অথবা অ্যাবজর্ব করবে। আমরা যদি একটু এক্সাম্পলের দিকে যাই যে তাহলে এনার্জি জেনারেট করে কারা, তো আমরা যদি একদম সিম্পলভাবে চিন্তা করি যে এনার্জি জেনারেট করে জেনারেটর বা ব্যাটারি, তাহলে এখানে এটার এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি যে এটা হচ্ছে ব্যাটারি, জেনারেটর এগুলা। এছাড়াও ইলেকট্রনিক কিছু আছে যেমন অপ অ্যাম্প, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এগুলো হচ্ছে অ্যাক্টিভ সার্কিট এলিমেন্ট। তাহলে প্যাসিভ সার্কিট এলিমেন্ট কোনগুলো? যেগুলো যারা এনার্জি খরচ করছে বা এনার্জি ব্যবহার করছে তারা। তাহলে এনার্জি ব্যবহার করছে কারা? সেগুলোকে আমরা লোড বলতে পারি। এই লোডগুলো কোনগুলা? যেমন বাল্ব। তো এই যে লোড, এই লোডগুলোকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। সেই লোডগুলোকে আমরা বলি মেইনলি রেজিস্টর, ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটর। আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। আমরা আপাতত জেনে রাখি যে আমাদের প্যাসিভ সার্কিট এলিমেন্টসগুলো হচ্ছে রেজিস্টর, ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটর। এখানে আমরা তাহলে এখন আমরা অ্যাক্টিভ সার্কিট এলিমেন্টস নিয়ে একটু কথা বলবো। অ্যাক্টিভ সার্কিট এলিমেন্টস যেহেতু ব্যাটারি বা জেনারেটর, এগুলোকে আমরা সংক্ষেপে এনার্জি সোর্স বলতে পারি। তো এনার্জি সোর্সকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। এখন দেখব যে এনার্জি সোর্সের ক্লাসিফিকেশনসগুলা কেমন হয়। তো এনার্জি সোর্সকে আমরা মিলে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্স নামেই বোঝা যাচ্ছে যেটা স্বাধীন, মানে যে সকল এনার্জি সোর্সগুলো অন্য কোনো ইলেকট্রিক্যাল সার্কিট এলিমেন্টের উপর নির্ভর করে না, তাদেরকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস। বা এটাকে আমরা এভাবে বলতে পারি, এরা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ আদার সার্কিট এলিমেন্ট। তার মানে অন্যান্য সার্কিট এলিমেন্টের উপর এরা কখনোই নির্ভর করে না। তাহলে ডিপেন্ডেন্ট সার্কিট সোর্স তাহলে কী হবে? তাহলে এখানে আমরা বলতে পারবো যে এরা ডিপেন্ডস অন আদার সার্কিট এলিমেন্ট, অন্যান্য সার্কিট এলিমেন্টসের উপর নির্ভর করে। তো ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলা কী হতে পারে? ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলা মেইনলি হতে পারে আইডিয়াল ভোল্টেজ সোর্স। যদি আমরা এগুলো এক্সাম্পল দিই, এটা ভোল্টেজ সোর্স হতে পারে কারেন্ট সোর্স। তো ভোল্টেজ সোর্সটাকে আমরা মেইনলি সিম্বলাইজ করতে পারি এভাবে, একটা সার্কেলের ভেতরে পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইনের মাধ্যমে আমরা এটাকে সিম্বলাইজ করতে পারি। অথবা আমরা একটা ব্যাটারির মতো একটা পজিটিভ টার্মিনাল এবং একটা নেগেটিভ টার্মিনাল দিয়ে এটাকে সিম্বলাইজ করতে পারি। এই যে বড় যে দাগটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল এবং ছোটো দাগটাকে বলা হয় নেগেটিভ টার্মিনাল।
এই দুটাকে বলা হয় ভোল্টেজ সোর্স। এবং কারেন্টটাকে আমরা ডিফাইন করতে পারি এভাবে, সার্কেলের মধ্যে কারেন্টের ডিরেকশন দিয়ে। এটাকে বলা হচ্ছে কারেন্ট সোর্স। ডিরেকশনটা উপরের দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে। যদি উপরের দিকে কারেন্টের ডিরেকশন হয় তাহলে আমরা বুঝতে পারবো যে কারেন্টটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, আর কারেন্টের ডিরেকশন যদি নিম্নমুখী হয় তার মানে কারেন্টটা উপর থেকে নিচের দিকে প্রবাহিত হচ্ছে। এটাগুলো হচ্ছে কারেন্ট সোর্স। তার মানে প্রথম যে দুইটা আমরা দিলাম, এই দুটা হচ্ছে ভোল্টেজ সোর্স, আর এই দুইটাকে বলা হচ্ছে কারেন্ট সোর্স। তাহলে আমরা আশা করছি যে সিম্বল দেখে বুঝতে পারবো যে কোনটা ভোল্টেজ সোর্স এবং কোনটা কারেন্ট সোর্স। এখন আলোচনা করব ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে। যেহেতু ডিপেন্ডেন্ট সোর্সের ডেফিনিশন বলছে যে তারা অন্য সার্কিট এলিমেন্টসের উপর ডিপেন্ড করবে, তার মানে তাদের যে ভোল্টেজ বা কারেন্ট, যেহেতু ভোল্টেজ মানে সোর্স বলতে আইদার ভোল্টেজ সোর্স হবে আর কারেন্ট সোর্স হবে, এই ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্সের যে ভোল্টেজ বা কারেন্ট এগুলো কন্ট্রোল করতে পারবো অন্য কোনো সার্কিট এলিমেন্টের মাধ্যমে বা অন্য কোনো সার্কিটের ভোল্টেজ অথবা কারেন্টের মাধ্যমে। তো কীভাবে, আমি যদি ছোট্ট একটা ফিগারের মাধ্যমে বোঝাই, মনে করি তার আগে আমরা ডিপেন্ডেন্ট সোর্সের সিম্বলটা একটু দেখে নিই, ডিপেন্ডেন্ট সোর্স কেমন হয়। ডিপেন্ডেন্ট সোর্সকে আমরা মেইনলি ডিফাইন করতে পারি এভাবে, ডায়মন্ড আকারের সাইন দিয়ে। ডায়মন্ড আকারের সাইনের মধ্যে যদি পজিটিভ নেগেটিভ থাকে তাহলে এটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এবং এই ডায়মন্ড আকারের সাইনের মধ্যে যদি কারেন্টের ডিরেকশন দেয়া থাকে, তীর চিহ্ন দেয়া থাকে, তখন সেটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তো ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, মনে করি এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স, এখানে একটা রেজিস্টর লাগানো আছে, এই রেজিস্টরের একটা ভোল্টেজ আছে, সেই ভোল্টেজটা হচ্ছে ভি, আর এটাকে আমরা দিয়ে দিলাম, আচ্ছা রেজিস্টরের ভোল্টেজটাকে আমরা ভি আর ধরে নিই, মনে করি এটা হচ্ছে 5 ভি আর। তার মানে এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স এবং এই ডিপেন্ডেন্ট সোর্সের ভোল্টেজটা 5 ভি আর। তার মানে এই ডিপেন্ডেন্ট সোর্সের যে অ্যাম্প্লিটিউড বা মান বা ম্যাগনিটিউড সেটা ডিপেন্ড করছে কার উপরে, এখানে যে লোডটা লাগানো আছে সেই লোডের ভোল্টেজের উপরে। অথবা আমরা যদি এটা কীভাবে রিপ্রেজেন্ট করতাম, 5 আই এবং এই কারেন্টটা যদি এই লোডের কারেন্ট হতো, তাহলে আমরা বলতে পারতাম যে এই লোডের কারেন্ট দিয়ে আমরা এই ভোল্টেজ সোর্সের অ্যাম্প্লিটিউড বা ম্যাগনিটিউডটাকে কন্ট্রোল করতে পারবো। যদি কারেন্ট বাড়ে তাহলে অ্যাম্প্লিটিউড বাড়বে, যদি কারেন্ট কমে যায় তাহলে অ্যাম্প্লিটিউড কমে যাবে। ঠিক সেভাবে যদি লোডের ভোল্টেজ বাড়ে তাহলে আমাদের ভোল্টেজ সোর্সের অ্যাম্প্লিটিউড বাড়বে, এবং ভোল্টেজ কমে গেলে তার অ্যাম্প্লিটিউড কমে যাবে। তার মানে আমরা এখানে ভোল্টেজ সোর্সটা টোটালি ডিপেন্ড করছে লোডের ভোল্টেজ অথবা কারেন্টের উপরে। ঠিক সেম ওয়েতে যদি আমরা এখানে একটা কারেন্ট সোর্স ড্র করতাম, মনে করি এখানে একটা কারেন্ট সোর্স ড্র করি এবং এখানে একটা লোড আছে, এই লোডের অ্যাক্রসে যে ভোল্টেজ ভিআর, এবং এটা যদি মনে করি 2 ভিআর হতো এর অ্যাম্প্লিটিউডটা, অথবা এটার কারেন্ট যদি আই হতো এবং এটা যদি 2 আই হতো, তাহলে আমরা এখান থেকে বলতে পারতাম যে কারেন্টের অ্যাম্প্লিটিউডটা ডিপেন্ড করছে লোডের ভোল্টেজের উপরে অথবা লোডের কারেন্টের উপরে। লোডের কারেন্ট ভোল্টেজ যখন চেঞ্জ হবে তখন ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের অ্যাম্প্লিটিউডটা চেঞ্জ হবে। এখান থেকে আমরা ডিপেন্ডেন্ট সোর্সকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যদি ডিপেন্ডেন্ট সোর্সটা ভোল্টেজ সোর্স হয় এবং সেটা যদি কোনো একটা এলিমেন্টের ভোল্টেজের উপর নির্ভর করে, তখন আমরা এটাকে বলতে পারি ভোল্টেজ কন্ট্রোলড ভোল্টেজ সোর্স। সংক্ষেপে এটাকে আমরা ভোল্টেজ কন্ট্রোলড ভোল্টেজ সোর্স বলে থাকি, VCVS। একই রকমভাবে যদি আমাদের সোর্সটা ভোল্টেজ সোর্স হয় এবং এটা যদি কোনো কারেন্ট দিয়ে কন্ট্রোল হয়, তখন আমরা এটাকে বলবো কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এটাকে আমরা তাহলে কি লিখতে পারি, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। ঠিক সেম ওয়েতে যদি সোর্সটা কারেন্ট সোর্স হয় এবং এটা যদি কোনো ভোল্টেজ দিয়ে কন্ট্রোলড হয়, তাহলে আমরা লিখবো সেটা
ভোল্টেজ কন্ট্রোলড কারেন্ট সোর্স। তো এটাকে আমরা লিখতে পারি ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। সেম ওয়েতে যদি কারেন্ট দিয়ে কারেন্ট সোর্স কন্ট্রোল হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখব কারেন্ট কন্ট্রোলড কারেন্ট সোর্স। তাহলে এখান থেকে আমরা মোটামুটি ডিপেন্ডেন্ট সোর্স কি, ইন্ডিপেন্ডেন্ট সোর্স কি এগুলো সম্পর্কে জানলাম, এবং ডিপেন্ডেন্ট সোর্সের মধ্যেও যে আরও অনেক ক্লাসিফিকেশন আছে সেটা সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা একটু দেখব যে আইডিয়াল ভোল্টেজ সোর্স বা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স বা আইডিয়াল কারেন্ট সোর্স, প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স কী হয়। মেইনলি এখন আমরা দেখব যেটা আইডিয়াল ভোল্টেজ সোর্স। তো আইডিয়াল ভোল্টেজ সোর্স কি? আমরা জানি যে ভোল্টেজ সোর্স মিনস তারা একটা ভোল্টেজ সাপ্লাই দিবে আমাদেরকে, যেহেতু নামেই বোঝাচ্ছে ভোল্টেজ সোর্স, তার মানে এরা আমাকে একটা ভোল্টেজ সাপ্লাই দিবে। তার মানে ভোল্টেজ সোর্সটা আইডিয়াল ভোল্টেজ সোর্স মিনস তারা সবসময় আমাদেরকে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই দিবে, কারেন্ট যেমনই হোক না কেন। কারেন্ট কম বেশি হতে পারে, কিন্তু সবসময় সে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই দিবে, তখন এটাকে আমরা বলবো আইডিয়াল ভোল্টেজ সোর্স। তার মানে আমরা এখান থেকে এটা কীভাবে লিখতে পারি, এটা কি প্রডিউস করবে? প্রডিউস এনি কারেন্ট, তাই তো? যেহেতু বলছি আইডিয়াল ভোল্টেজ সোর্স, সে আমাদেরকে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ দিবে এবং অ্যানি মানে যে কোনো ধরনের কারেন্ট প্রডিউস করবে। অ্যানি কারেন্ট রিকোয়ার্ড টু এনশিওর দ্য টার্মিনাল ভোল্টেজ ইজ অ্যাজ স্টেটেড। তাহলে বোঝা গেল আইডিয়াল ভোল্টেজ সোর্সকে আমরা ডিফাইন করতে পারি কি দিয়ে? এই যে এখানে একটা, এগুলো হচ্ছে আইডিয়াল ভোল্টেজ সোর্স। সেম ওয়েতে আমরা আইডিয়াল কারেন্ট সোর্সকেও ডিফাইন করতে পারি, যে তারা যে কোনো ধরনের ভোল্টেজ প্রডিউস করবে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট ফ্লো করার জন্য। তারপরে এখানে আমরা আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে যদি বলি সেম ওয়েতে প্রডিউস এনি ভোল্টেজ রিকোয়ার্ড টু এনশিওর দ্য স্টেটেড কারেন্ট। তার মানে একটা নির্দিষ্ট বা একটা কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো হওয়ার জন্য যে কোনো ধরনের ভোল্টেজ প্রডিউস করতে পারবে আইডিয়াল কারেন্ট সোর্স। তো আইডিয়াল কারেন্ট সোর্সকে আমরা সিম্বলাইজ করতে পারি কিভাবে? এই সিম্বলের মাধ্যমে। তার আজকের লেকচার থেকে আমরা বিভিন্ন ধরনের সার্কিট এলিমেন্টস, তাদের ক্লাসিফিকেশনস, ডিপেন্ডেন্ট সোর্স, ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ডিফারেন্ট টাইপস অফ ডিপেন্ডেন্ট সোর্স সম্পর্কে দেখলাম, এবং লাস্টলি আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে আইডিয়াল ভোল্টেজ সোর্স এবং আইডিয়াল কারেন্ট সোর্স। এবং আমাদের এখান থেকে সিম্বলগুলো মাথায় রাখতে হবে, কারণ এই সিম্বলগুলো দিয়ে পরবর্তীতে যখন সার্কিট সলিউশন করব বা করতে যাব তখন আমাদের সিম্বলগুলো কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।